দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স A10 বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি ফাতিহা শাফি থাকছি। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয়াদি নিয়ে কথা বলে থাকি এবং সেই সাথে সম্পৃক্ত থাকে ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার এবং বিনিয়োগ অর্থনীতির আদ্যপান্ত বিষয়গুলো। যেরকমটা আমরা জানি আসলে ক্ষমতাসীন বিএনপি সরকার 6 মাস অতিবাহিত করেছে। ভিআইপি প্রোটোকল কাটছাঁট, সরকারি ব্যয় কঠোরতা আর ক্ষমতাসীনদের নানা সুযোগ সুবিধা ত্যাগ করে একটি নতুন বার্তা দিতে চেষ্টা করেছে তারেক রহমানের সরকার। এবং উদ্দেশ্য, এই বার্তা দেওয়ার উদ্দেশ্য আসলে একটি সংযমী এবং জনবান্ধব সরকারের ভাবমূর্তি গড়ে তোলা। সরকারের এই ভাবমূর্তিতে কতটা পরিবর্তন এলো, আর এই পরিবর্তন কি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়েছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। তাই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অর্থনীতিতে স্বস্তি নাকি নতুন চাপ, সরকারের 6 মাসের হিসাব কি বলছে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ অতিথি আছেন। আমার সাথে প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন আরফাতুর রহমান আপেল, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। স্বাগত আপনাকে। আমার সাথে আরও আছেন তৌফিকুর ইসলাম খান, গবেষক, সিপটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে দিয়েই আসলে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনা। আমরা ইংরেজিতে একটি প্রবাদ জানি, মর্নিং শোজ দ্য ডে। সরকারের এই 6 মাস আপনার পর্যালোচনা কি? না, সরকারের 6 মাসে মানে অনেক ধরনের আমাদের প্রত্যাশার জায়গাটা আমি মনে করি যে ব্যাপক ছিল। অন্য একটা সাধারণ সরকারের প্রতি যে ধরনের প্রত্যাশা থাকে তার থেকে অনেক গুণ বেশি। একটা বড় কারণ হলো যে অনেক দিন পরে নির্বাচনের মাধ্যমে এবং বিপুল জনসমর্থন নিয়ে সরকার এসছেন। অর্থনীতির পরিস্থিতি ভালো ছিল না, ফলে সেইটার একটা বড় চাপ আছে। নতুন সরকার এসে এটাকে একটা পরিবর্তন করবেন এই প্রতিশ্রুতিও তারা যেমন দিয়েছেন, আমাদের জনগণের একটা প্রত্যাশা সেখানে আছে। একটা বড় যে চ্যালেঞ্জ ওনারা ফেস করেছেন সেটা হলো ওনারা 17 ফেব্রুয়ারি ওনারা দায়িত্ব নিলেন এবং ফেব্রুয়ারি মাসের শেষেই যুদ্ধ শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্যে। তো সেই যুদ্ধের একটা বড় প্রভাব আমাদের অর্থনীতিতে পড়েছে। সুতরাং আমার যে আগের চাপগুলো ছিল সেইটার একটা বড় আরও চাপ বেড়েছে হলো যে এই যুদ্ধের কারণে। কারণ আমাদের মূলত গ্যাস এবং বিদ্যুতের জন্য যে জ্বালানির দরকার হয় সেগুলো আমাদের পাওয়ার ক্ষেত্রে একটা সরবরাহর ঘাটতি হলো, আর দাম অসম্ভব বেড়ে গেছে। সুতরাং সরকারের আর্থিক পরিস্থিতি, তার যে জ্বালানির নিরাপত্তা, তার যে ব্যবসা বাণিজ্য, এই ধরনের অনেকগুলো নানা চাপের ভিতর দিয়ে তাকে যেতে হয়েছে। ফলে সেই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ আছে। যেটা আমরা আমাদের মূল্যায়নের ভিতরে দেখেছি, আমরা 31টি সূচককে দেখার চেষ্টা করেছি যে ফেব্রুয়ারি মাসের পর থেকে তার এটা কোন দিকে, উপর দিকে গেছে না নিচের দিকে গেছে। উপর দিক বলতে আমি মানে পজিটিভলি এটা কি যাচ্ছে নাকি এটা নেগেটিভলি যাচ্ছে। সেখানে আমরা দেখেছি যে 19টি সূচক এইটা একটু নিম্নগামী আছে, কিন্তু 12টি সূচক এটা ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছেন। এর ভেতরে যেমন মূল্যস্ফীতির হিসাবে আমরা দেখেছি সরকারি হিসাবে যে কিছুটা মূল্যস্ফীতি কমেছে, দাম হয়তো এখনো বেশি আছে, এখনো মূল্যস্ফীতি প্রায় 9-এর কাছাকাছি। কিন্তু একই সাথে বড় চাপটা যেটা আসছে সেটা হলো সরকারের সক্ষমতার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে জ্বালানি নিরাপত্তা, এবং 2 হলো সরকারের আর্থিক সক্ষমতা। এবং সামনের দিনে আমরা যেটা বলেছি সেটা হলো যে এই চাপটা আরও বাড়বে। কারণ হলো যে একদিকে ভর্তুকির চাপটা আসতে যাচ্ছে, 2 হলো তাদের পে স্কেলের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে সরকারি। হ্যাঁ, এটা যেমনভাবেই নিক, খণ্ডিতভাবে নিক এবং সামনের নিক, সেইটাই যে বাজেট কাঠামোটা আছে এই বাজেট কাঠামোটা আসলে বাস্তবতার সাথে যুক্তিযুক্তভাবে দেওয়া হয়নি। সুতরাং সরকারের যে প্রাথমিক উদ্যোগটা ছিল যে আমরা খুব দ্রুত একটা পরিবর্তনের ভিতরে যাব, একটা রিকভারি হবে, যে কারণে আপনারা দেখবেন যে ওনারা যে পরিকল্পনাটা দিয়েছেন তাতে প্রথম বছরে বলেছেন রিকভারি, এইটা আমাদের কাছে মনে হচ্ছে যে একটু প্রলম্বিত হতে পারে। এবং এইটা আমার ধারণা যে এখন নীতি নির্ধারকরাও বলছেন যে তারা 2 বছরের মতো সময় চাচ্ছেন যে এই জায়গা থেকে বেরিয়ে একটা স্বাভাবিক অর্থনৈতিক পরিস্থিতির দিকে যেতে বছর 2 লাগবে। আবারও আসছে আপনার কাছে, যেরকমটা আপনার সহ আলোচক বলছিলেন, একটি স্বাভাবিক অর্থনীতি, ভালো একটা পরিস্থিতির দিকে যেতে আমাদের কিছুটা সময় লাগবে। সরকার গঠন হওয়ার আগে কিন্তু আমরা নানা প্রতিশ্রুতি দেখেছি। আপনার কাছে আসলে জানতে চাইবো, যত গর্জন হলো ঠিক সেই পরিমাণে বর্ষণ হলো কিনা?
আপনারা জানেন বিগত প্রায় 17 বছর পরে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে বাংলাদেশে এবং অনেক জনপ্রিয়তার মাঝে বিএনপি সরকার গঠন করেছে। আপনারা এটাও জানেন বিএনপি সরকার গঠন করার পরে 17 তারিখে সরকার গঠন করেছে, তার কিছুদিন পরেই ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ মধ্যপ্রাচ্যের, এই যুদ্ধের কারণে তেলের যে বৃদ্ধি, এই যুদ্ধের যদি না হতো তো আজকের যে বিভিন্ন পেপার পত্রিকা মিডিয়া আসছে যে দেশের তেলের দাম বৃদ্ধি, গ্যাসের ঘাটতি, জ্বালানি তেলের ঘাটতি, সরকার তো মানে চ্যালেঞ্জিং অবস্থায় সরকার এই ক্ষমতা হাতে নিয়েছে। আপনি জানেন 17 বছর এই দেশে অর্থনৈতিক অবস্থা কি আপনারাও জানেন, আমার ভাইও জানে, দেশের জনগণও জানে। একটা যুদ্ধ, একটা দেশের যখন যুদ্ধ লাগে, যুদ্ধ শেষ হওয়ার পর ওই দেশের যে পরিস্থিতি সেম এই তলাবিহীন ঝুড়ি নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে বিএনপি সরকার। আসার পরেই ওখান থেকে কেটে না উঠতেই নতুন করে ইরান আর ইসরায়েলের যুদ্ধের কারণে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে তেলের যে বৃদ্ধি, এই সব কিছু মিলিয়ে সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখছি সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দেশকে ডেভেলপের দিকে নিয়ে যাওয়ার জন্য। আসলে একটা সরকার এই 5-6 মাসের মধ্যে মানে তুলনা করা যায় না যে এই 5-6 মাসের যে সরকার যে কার্যক্রম, এই কার্যক্রমের উপর ভিত্তি করে আপনি যে মানে ভবিষ্যৎ কিছু বলবেন এটা কিন্তু বলা সম্ভব না। আমরা সেই বিষয়টাই জানতে চাচ্ছি যে সরকারের 6 মাসের হিসাব কি বলছে, সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণে কি সরকার সফল হয়েছে কিনা এই 6 মাসে? আমরা তো মনে করি যে সরকার যে নির্বাচনের আগে যে ইশতেহার ঘোষণা দিয়েছিলেন, নির্বাচনের পরে এক এক করে তাদের যে প্রতিশ্রুতি ছিল সে প্রত্যেকটা প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এর মধ্যে দেখেছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে অলরেডি প্রবাসী কার্ডও অলরেডি বিতরণ করবে। এবং আপনারা এটাও জানেন যে আমাদের বাংলাদেশের শ্রমিক মালয়েশিয়ার যে একটা প্রতিবন্ধক সৃষ্টি হয়েছিল, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া যাওয়ার পরে এই যে প্রতিবন্ধকতা, এটা যে একটা ঝামেলা ছিল, এটা মুক্ত হয়েছে অলরেডি। আমার মনে হয় এই মাসের শেষে অলরেডি ধরেন যে বাংলাদেশের শ্রমিক মালয়েশিয়া যাবে। এবং এই যে তেলের কথা আসছে বিভিন্ন পেপার পত্রিকায় এবং ফেসবুক মিডিয়ায় দেখছি যে এই এতগুলো ফ্যাক্টরির মধ্যে বন্ধ হয়ে গেছে, এত শ্রমিক মানে তাদের কার্যক্রম নেই। আসলে বাস্তবে কিন্তু তা না, কিছু প্রোপাগান্ড তো ছড়াবে, এটা স্বাভাবিক ঘটনা। সরকারকে সরকারের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কিছু লোক তো আছেই। তা আমার কথা এই বিভ্রান্তির দিকে না যেয়ে আমরা সবাই মিলে একত্র হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই। তারেক রহমান এই যে আমরা যে বলি যে এটা তো রাতারাতি তো একটা দেশকে 5-6 মাসের মধ্যে আপনি যা বললেন 6 মাসের মধ্যে বাস্তবায়ন হবে, এটা কোনো সরকার মানে কোনো সরকার পায়নি, পাবেও না। আমরা বিএনপির কার্যক্রমের উপর আমরা আস্থাশীল এবং বিশ্বাস রাখি। আমার মনে হয় জনাব তারেক রহমান নেতৃত্বে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিল সাময়িক, উনি কিন্তু বলেছে যে সাময়িক বিদ্যুতের ঘাটতির জন্য আমি দুঃখ প্রকাশ করছি, উনি কিন্তু অলরেডি বলেছেন একটা বক্তব্যে যে এটা সাময়িক। পাশাপাশি আপনি এটাও খেয়াল রাখবেন এখন যে সময় দেশে চলছে, এখানে দেখবেন যে আপনার এক একটা সরকারি অফিসে, এক একটা বাসায় 200-300 করে এসি লাগানো আছে। তাহলে পুরো বাংলাদেশের মানে ঢাকাতে যেটা ব্যবহার এসি, এই পুরো বাংলাদেশ মিলে অতটা এসি ব্যবহার হয় না। আমার মনে হয় 1.5-2 মাস পরে একটু হলেও বিদ্যুতের ঘাটতি কমবে, বিদ্যুতের ঘাটতি কমবে। আর এই বিষয়টি, এসির যে বিষয়টি, সেটা কিন্তু আগেও ছিল, কিন্তু আগে কিন্তু আমরা এরকম বিদ্যুৎ ঘাটতি কিন্তু আমরা তখন তো যুদ্ধ ছিল না, তখন তো তেলের ঘাটতি ছিল না, তখন তো আপনি আমাদের পাওয়ার প্ল্যান্ট মানে কিছু কিছু পাওয়ার প্ল্যান্ট আছে, কিছু কিছু বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলো বন্ধ আছে, এগুলো চালু করার চেষ্টা করছে। এবং আপনি জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিদেশির কাছে বলছে আমার দেশের যেগুলো খনিজ সম্পদ আছে আপনারা আসেন, সেগুলো উত্তোলন করেন, সেগুলো উত্তোলন করে আপনারাও বেনিফিট হন, আমার দেশকে বেনিফিট করেন। এবং আমার দেশে যারা কর্মসংস্থান অর্থাৎ মানে যারা শ্রমিক ভাইয়েরা আছে তারাও যেন কর্মসংস্থানে তারা যোগ দিতে পারে। এই জন্য তো সরকার নানাবিধ
মানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জি, আমরা এই বিষয়ে আরো শুনবো। আপনার কাছে চলে আসতে চাচ্ছি জনাব তৌফিকুল ইসলাম খান। আপনি বলেছেন যে সরকারের যে ৩১টি সূচকের মধ্যে ১৯টি সূচকের অবনমন ঘটেছে, ১২টি সূচকের ক্ষেত্রে আমরা উন্নতি দেখতে পেয়েছি এবং মূল্যস্ফীতি কমেছে, সেই বিষয়টি আপনি সংযোজন করেছেন। মূল্যস্ফীতি যদি কমে থাকে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যদি না কমে, তাহলে সেটিকে আসলে স্বস্তিদায়ক? না, খুব স্বস্তি আসেনি, এটা তো স্বীকার করেছেন। আমার মনে হয় যে আপনি দেখবেন যে মাননীয় অর্থমন্ত্রীর একটা সাক্ষাৎকার উনি বলেছেন যে মূল্যস্ফীতি এখনো যেভাবে স্বস্তিজনক জায়গায় আসার কথা, এটা আসে নাই। কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হলো যে সরকারি তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা কোন জায়গাটায় ইতিবাচক পরিবর্তন হচ্ছে, কোন জায়গায় পরিবর্তনটা নেতিবাচক হয়েছে, তো সেই জায়গা থেকেই এটা বলা। মূল্যস্ফীতির একটা বড় চ্যালেঞ্জ তো অনেক দিন ধরে আছে। সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো যে এটা ঠিক অল্প সময়ের বিষয় না, মানে গত প্রায় 5 বছর হয়ে গেল মূল্যস্ফীতি একটা ঊর্ধ্বগামী পর্যায়ে আছে এবং উচ্চ পর্যায়ে আছে। এবং যেটা হয় আসলে মূল্যস্ফীতিটা হলো গত বছরের তুলনায় আমার দাম কি বাড়লো, তো 5 বছর ধরে যখন বাড়তে থাকে তখন আপনার এটা একটা অতি উচ্চ পর্যায়ে যে চলে গেছে, মানে যে জিনিসটা 5 বছর আগে আপনি পেতেন এখন তার দাম কিন্তু প্রায় 1.5 গুণের বেশি হয়ে গেছে। এখন সমস্যাটা হলো যে এই উচ্চ পর্যায়ে যে গেল, মানুষের আয় বাড়ছে কিনা। একই সাথে আমি সরকারি উপাত্তের ভিত্তিতেই বলছি যে এই পুরো সময়টা 5 বছরের সময়টাতে আমাদের যেটা গড় মজুরির যে বৃদ্ধির হার, সেইটা কিন্তু মূল্যস্ফীতির থেকে নিচে ছিল। ফলে নিঃসন্দেহে যারা সাধারণ মানুষ আছেন, বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্তের যারা একটা নির্দিষ্ট আয়ের ভিতরে চলেন, তাদের জন্য তো চাপটা অনেক বড় হয়েছে। এবং তারা একদিকে যেমন নিজেদের সঞ্চয় ভাঙার চেষ্টা করছেন, তাদের যেই খরচ সেটা কমাচ্ছেন, তাদের খরচের কমানোর জায়গাটা হলো খাচ্ছেনও হয়তো কম। তো আগে হয়তো কিছুটা প্রোটিনযুক্ত খাবার খেতে পারতেন, এখন সেটা তাদের কমিয়ে দিতে হচ্ছে বা তারা খেতে পারছেন না। তো আর একটা বড় চ্যালেঞ্জ হলো যে তাদের যে জায়গায় এটা বিনিয়োগ করবার দরকার ছিল, আমরা যেটাকে বলি যে সামাজিক উত্তরণ হওয়া, তারা চান যে তাদের পরবর্তী যেই প্রজন্ম আসছে তাদের প্রতি বিনিয়োগ করতে, শিক্ষা, স্বাস্থ্য, কিছুটা তাদের নিরাপত্তার জন্য যে বিনিয়োগটা, সেই বিনিয়োগ করাটাও কঠিন হয়ে যাচ্ছে। এখন এগুলো বাস্তবতা। তো সেই বাস্তবতায় এখন আমরা যেটা বলছি বারবারই, যে পরিবর্তনটা ইতিবাচক ধারায় যে চটজলতি, যেটাকে মানে আমি যদি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, যে আমরা বলি যে ভি শেপ, মানে খুব দ্রুত ইতিবাচক পরিবর্তনের যে ধারা, এইটা হয়তো হবে না, এইটা আমাদের মানতে হবে। এবং আমরা যেটা সরকারের প্রতি আমাদের যেই প্রাথমিক অ্যাসেসমেন্ট করে আমরা যেই পরামর্শটা দিয়েছি, সেটা হলো এইটাকে ওনারা যেন অনুধাবন করেন এবং নীতিগুলো সেই অনুযায়ী তারা অ্যাডজাস্টমেন্ট করেন। যেমন তাদের যে বাজেটটা দেওয়া হয়েছে, তাতে আমরা মনে করি যে একটা এই গত অর্থ বছরে যেটা শেষ হলো জুন মাসে, সেখানে একটা বড় রাজস্ব ঘাটতি হবে, মানে হয়েছে তো প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো, যেটা আমরা আশঙ্কা আগেই করেছিলাম। তার তুলনায় এই বছরের বাজেটের যে লক্ষ্যমাত্রা আছে, 42% মতো, 40-42% মতো তাদের প্রবৃদ্ধি করতে হয়। তো সেই প্রবৃদ্ধিটা করাটা কঠিন হবে, কারণ অর্থনৈতিক পরিস্থিতিও তো ভালো না। আপনি রাজস্ব বাড়ে যখন আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক ভালো হয়, তো সেই অনুযায়ী তাহলে আপনাকে খরচটা এখনই আপনি অ্যাডজাস্ট করেন, আপনি জানেন তো যে এটা হবে না। তো সেই জায়গাটায় আপনি কোথায় আপনি অ্যাডজাস্টমেন্টটা করবেন। তা আমরা দেখেছি যে এবার নতুন করে যে বললাম যে চাপ আসছে, ভর্তুকির একটা বড় চাপ আসবে। গ্যাস এখন যদি সরবরাহ ঠিকও রাখতে সরকারকে কিন্তু অতি উচ্চ দামে গ্যাসের দাম কিনতে হচ্ছে, এটা স্বাভাবিক মার্কেট প্রাইসে কিনতে পারছে না। কারণ আমার যে লং টার্ম কন্ট্রাক্টগুলো ছিল, সেই লং টার্ম কন্ট্রাক্টগুলো কিন্তু বাতিল করেছে, কারণ যুদ্ধের কারণে ওই যে বলছে যে আমরা সরবরাহ করতে পারবো না, এবং এটা চুক্তির ভিতরে থাকে দৈব পাকে যদি কোনো পরিস্থিতি হয়। তো এখন যেটা কিনতে হচ্ছে সেটা হলো স্পট মার্কেট, স্পট মার্কেটের প্রাইস অনেক উপরে। তো ওই যে বিষয়গুলোকে বিবেচনা করে তাকে তাহলে যে খরচের জায়গাগুলো, এটাতে প্রাধিকার নির্ধারণ করতে হবে, কাটছাটের দরকার হতে পারে, তো হবে আসলে। তো সেই জায়গায় কোথায় হবে, আমরা বলছি যে প্রাধিকার যখন এটা নির্ধারণ করবেন, আমি বুঝতে পারি যে দিন শেষে আমরা ঐতিহাসিকভাবেই দেখেছি, এটা গত 10 বছর 12 বছরের ট্রেন্ডে আপনারা দেখবেন যে দিন শেষে আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে পারি না, আমার প্রকল্পগুলোর জন্য টাকা দিতে পারি না, ওটা বাড়তে থাকে, খরচ বাড়তে থাকে, লুটপাট হয়েছে। সেই ট্রেন্ডটার যেন পরিবর্তন হয়।
এবং আপনি যখন কাটছাট হয় তখন আমরা দেখেছি শিক্ষা স্বাস্থ্যের মতন জায়গায় কাটছাট হয়, যেগুলো গরিব মানুষের যাওয়ার জায়গা। কারণ আমি, আমার ভাই, আমরা কিন্তু সরকারি হাসপাতালে শেষ কবে গেছে আমি জানি না, হ্যাঁ, কিন্তু গরিব মানুষদের যেতে হয়। সুতরাং ওই জায়গাটাতে আপনি যে স্বাস্থ্যের বড় প্রকল্পটা এখনো কিন্তু আগের সরকারও নেয় নাই, অন্তর্বর্তীকালীন সরকারও এটাকে নিতে পারে নাই, এখন নতুন সরকার নেওয়ার পরিকল্পনা করছে। ওইটাকে দেরি করায় না, কারণ ওইটার যে সেবাগুলো ওটা খুবই গরিব মানুষরা পায়। শিক্ষায় যে বড় পরিবর্তনের দেখেন সরকারের অনেকগুলো ইতিবাচক যে জায়গা বলেছি, তার মধ্যে শিক্ষায় তাদের অনেক মনোযোগ আছে, অনেকগুলো পদক্ষেপ এসেছে এবং আসতে যাচ্ছে। এইটাই যেন খরচে টান না পারে। তো আমরা বলেছি যে ওই জায়গাটা থেকে আপনি নিরাপত্তা দেন, ওই জায়গাটাতে একটা রিং ফেন্সিং করেন, কাটছাটের সময় ওইটা যেন কাটছাট না হয়, ওই জায়গায় যেন মনোযোগটা থাকে। সুতরাং ওই নীতির যে অ্যাডজাস্টমেন্টটা, সেই অ্যাডজাস্টমেন্টটা আমরা চাচ্ছি। জি, আমরা এই ব্যাপারে আরো আলোচনা করতে যাচ্ছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছে ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছে কিন্তু আমরা, সেটি হচ্ছে অর্থনীতিতে স্বস্তি নাকি নতুন চাপ, সরকারের 6 মাসের হিসাব কি বলছে। আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ আলোচক আছেন। এবার আমি আরফাতুর রহমান আপেল আপনার কাছে আসতে যাচ্ছি। সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে এটিও কিন্তু ছিল বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে সেগুলোর দাম কমানোর একটি বিষয় কিন্তু সংযুক্ত ছিল। সেটির আসলে প্রকৃত প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। আসলে সরকার কিন্তু এটার উপর চরমভাবে মনিটরিং করছে। এই যে আপনি যখন তেলের দাম বৃদ্ধি হবে তখন তো আপনি এই যাতায়াতের খরচটা, পণ্যবাহী যেগুলো ট্রাক বাস দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসতেছে, তো অটোমেটিক দাম বেড়ে যাবে। এটা দেখতে হবে কত দিনের জন্য, মানে এটা কি সাময়িক নাকি দীর্ঘভাবে। একটা আছে যে প্রত্যেক সরকারি রাষ্ট্র ক্ষমতা আসার পরে 3 মাসের একটা মজুদ তারা সবসময় রাখে। আমি জানি না 3 মাসের মজুদ ছিল কিনা, আমি যতটুকু জানি হয়তো 1 মাসের মতো মজুদ ছিল। 3 মাসের মজুদ রাখা উচিত। তাহলে সাময়িক যদি কোনো আমাদের উপরে বা দেশের মধ্যে বা দেশের বাইরে যে কোনো কারণে যদি তেল গ্যাস বৃদ্ধি দাম বেড়ে যায়, তাহলে আমরা যেন 3 মাসের যে আমাদের যে স্টক থাকবে ওখান থেকে এগুলো যেন আমরা যেন করতে পারি, বাজারে যেন সরবরাহ করতে পারি। এই তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে পণ্যবাহী যেগুলো গাড়ি আসতেছে ঢাকার বিভিন্ন জেলা থেকে, যে ট্রাক ভাড়া ছিল 20,000 টাকা সেটা হয়ে গেছে আপনার 35,000 টাকা, যেটা ছিল 10,000 সেটা হয়ে গেছে 25,000। তার কারণ তেলের দাম বৃদ্ধি হচ্ছে, সরকার ভর্তুকি দিতে 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 একসময় তো কিছুটা হলেও এখনো ভর্তুকি দিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের বাইরে অন্য অন্য দেশে গেলে দেখবেন প্রত্যেক দেশে $2 থেকে $3 $4 পর্যন্ত পার লিটার তেলের দাম। সেক্ষেত্রে কিন্তু আমাদের ধরেন যে দেশে $1 একটু উপরে, $1 ধরেন যে 127 টাকা, এখন তেল দাম 145 টাকা, 140 টাকা ইয়ের দাম, অক্টেনের দাম, বা গ্যাসের দাম, কি বলে আপনি ডিজেল দাম, পেট্রোলের দাম অন্যান্য দেশের চাইতে এখন কিন্তু বাংলাদেশে এই যুদ্ধ মানে শেষ হয়নি এখনো, যুদ্ধ চলতি। এর মধ্যে কিন্তু সরকার ভর্তুকি দিয়ে যতটুকু পারছে তেলের দাম নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। তা আমার বিশ্বাস এই যুদ্ধ যদি থেমে যায়, পূর্বের যে জায়গায় ছিল তেলের দামটা যখন ওখানে ব্যাক করবে, তখনই নিত্য প্রয়োজন জিনিসগুলো যে দাম বেড়েছে আমার মনে হয় নিয়ন্ত্রণে চলে আসবে। এই ব্যাপারে সরকার মনিটরিং করছে। আপনি সেই ব্যাপারে আশাবাদী যে পূর্বে যে তেলের দাম ছিল সেই দামে আবার ফিরে যাবে। আচ্ছা, আপনার কাছে চলে আসতে চাচ্ছি, যে বিষয়টি জানতে চাচ্ছি যে বিদেশি বিনিয়োগকারী যারা, তারা আসলে আগ্রহ পাচ্ছে না, সেটির পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? বড় কারণ হলো যে এটা এই সরকারের তো বিষয় না, একটা বড় বিষয় হলো যে বাংলাদেশের ট্র্যাক রেকর্ড কি। ট্র্যাক রেকর্ড হলো যে আমরা অনেক প্রতিশ্রুতি দেই আমাদের দেশে এর আগে বিগত সরকাররা, কিন্তু আমরা ডেলিভার করতে পারি না সময় মতো। ধরেন আপনি যেই রিফর্মগুলো আমরা চেয়েছি বা যেই সংস্কারগুলো অর্থনীতির জন্য দরকার, সেগুলো
বাস্তবায়ন কখন হবে এটা আমরা ঠিকমতো কনফার্ম করতে পারি না। তারা এখন আর আমাদেরকে সেইটা কনফিডেন্সে নেন না। যেমন ধরেন একটা 4টা সংস্থাকে এক করা হয়েছে, কিন্তু এখনও ওয়ান স্টপ সার্ভিসে যেই যতগুলো সার্ভিসকে একটা যে সিঙ্গেল উইন্ডোতে নিয়ে আসার যেই আমাদের লক্ষ্য, এটা অনেক দিন আগের ছিল, এটা এই সরকার বলে না, এটা অনেক দিনের প্রতিশ্রুত, সেইটা কিন্তু আমরা ডেলিভার এখনো করতে পারি না। সুতরাং সেইটা একটা বড় হয় যে তারা এখন ওয়েটিং গেমে আছে। দ্বিতীয় হলো যে জ্বালানি নিরাপত্তার বিষয়টা তারা দেখছে, কারণ আমাদের যে কাঠামোগত জ্বালানির 2 ধরনের সমস্যা আছে। একটা হলো আমাদের এই যেটা আমরা এখনকার ম্যানেজমেন্ট এখন দিতে পারছি না, বা যে চাপটার ভিতরে পড়ে গেলাম, এটা একটা বড় কারণ তো কাঠামোগত সমস্যা। আমাদের যেইভাবে আমদানি নির্ভরতা ভিতরে ছিলাম এবং লং টার্ম কন্ট্রাক্টগুলো খুবই কম জায়গায় ছিল, আমাদের এলএনজি আনলেও আমরা এইটার যে নেওয়ার ক্যাপাসিটি আমাদের সেটা নাই। তেলের যে আলোচনাটা চললো, যে তেলের যেই আমাদের রিজার্ভ, এটা আমরা বাড়াইনি, আমাদের অর্থনীতি বেড়ে গেছে কিন্তু রিজার্ভ বাড়াই নাই। তো এইগুলো তো ওনারা লক্ষ্য করেন, তখন ওনারা চিন্তা করছেন যে আমার তো এখনকার যে কারখানাগুলো আছে সেটাই তো রান করছে না, তাহলে এটা যদি করে তাহলে কি মানে এটা খুব দ্রুত করবে কিনা। এখন ধরেন যদি শিল্প থেকেও যদি বিনিয়োগ করতে চান, তাদের আসলে একটা বিনিয়োগের সিদ্ধান্তের পরে সেইটা অপারেশনে আসতে 1 থেকে 2 বছর মিনিমাম টাইম লাগবে, খুব ফাস্টও যদি হয় বাংলাদেশে। আর আসলে বাস্তবতা হলো যে প্রায় 3 বছরের মতো লেগে যায়। আর সেই সিদ্ধান্তটা, সুতরাং সবাই একটু ওয়েটিং গেমের ভিতরে আছেন। আর একটা হলো যে ম্যানেজমেন্টের ভিতরে যদি আমরা এফিসিয়েন্সি দ্রুত আনতে না পারি, সেই জায়গাটাতে আমরা কনফিডেন্স তৈরি করতে না পারি, তাহলে আমাদের প্রবলেম হলো যে সামনের দিনে অর্ডারগুলোও চলে যাবে। কারণ এই ট্রাম্পের যে ট্যারিফ ওয়ার হলো, সেখানে ধরেন চায়না অনেক জায়গায় রিলোকেট করতে চাচ্ছে তাদের জায়গায়, এবং আমাদের গার্মেন্টসে যে ট্র্যাক রেকর্ড, তাতে যে কেউ এখানে বিনিয়োগ করতে চায় আমার কথা, সে হয়তো ওখান থেকে দেখবেন যে চায়না অনেক, যেমন আপনার অটোমোবাইলসের একটা বড় অংশ নিয়ে গেছে মেক্সিকোতে, এবং এটা গত 1 বছরের ভিতরে এটা হয়েছে। এখন কারণ হলো মেক্সিকোতে তারা ওখান থেকে শিপমেন্ট করছে, বা ওখান থেকে অনেক ধরনের ইলেকট্রনিক্সের জন্য ওরা মেক্সিকোতে ইনভেস্ট করছে। সো আমরা উই কুড বি ওয়ান অফ দ্য মানে রিয়েলি গুড ডেস্টিনেশন ফর দেয়ার ইনভেস্টমেন্ট ইন দ্য আরএমজি সেক্টর। তো এখন আরএমজি সেক্টরের এইটার জন্য আমাদের যেই জমি দেওয়ার থেকে শুরু করে গ্যাসের কানেকশন, বিদ্যুতের কানেকশন, এইগুলো যদি আমরা খুব দ্রুত এনশিওর করতে পারি, এইটা আসার সুযোগ আছে। কিন্তু ডেলিভারির জন্য যেটা দরকার, আশ্বস্ত করা দরকার। এখন এই ক্রাইসিসের ভিতরেও ধরেন আমরা যে গ্যাস পাচ্ছি না, ওইখানেও একটা দেখলাম আমরা যে একটা ভুলের কারণে আরামকোর যেই গ্যাস শিপ আসছিল, ওইটা আবার ঘুরে চলে যেতে হয়েছে, যে কারণে আমাদের এটা প্রলম্বিত হলো। সুতরাং ম্যানেজমেন্ট এফিসিয়েন্সিটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আমাদের প্রমাণ করতে হবে যে আমরা যেই যদি এখনো যেটা বলছেন নীতি নির্ধারকরা যে একটা স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে 2 বছর লাগবে, ফাইন, বাট আমাদেরকে এনশিওর করতে হবে যে ওই 2 বছরের ভেতরে উই উইল ডেলিভার। এই কনফিডেন্সটা যদি বিদেশি বিনিয়োগকারীদের থাকে, তখনই শুধুমাত্র আমি মনে করি যে তারা আসতে পারবে, এবং দেশীয় বিনিয়োগকারীরা স্বস্তি পাবেন, তখন বিদেশি বিনিয়োগকারীরা আসবে। আরও একটি প্রশ্ন রাখতে চাচ্ছি, আমরা যেরকমটা জানি রেমিটেন্স বাড়লে আসলে অর্থনীতিতে সুফল সেটি আসলে বাড়ার কথা, কিন্তু আমরা এর প্রতিফলন দেখতে পাচ্ছি না, কেন? না, রেমিটেন্সের আমার তো মনে হয় যে কয়েকটি ইতিবাচক জায়গা, যেটা রেমিটেন্সের কারণেই তো আমাদের একটা বড় সেফটি নেট ছিল। এখন এই সরকার আসার পরে যেটা হয়েছে সেটা হলো যে রেমিটেন্সের আগে বাড়ছিল হলো অনেক টাকা অর্থ, মানে পাচারের যে প্রক্রিয়া আছে, হুন্ডি যেটা আমাদের দেশে, সেইটা যখন হয় তখন যেটা হয় যে ওখান থেকে যে অফিসিয়াল চ্যানেল আসতো, ওটাকে এই হুন্ডি চ্যানেল ওখানে কালেক্ট করতো, ওটার অফিসিয়াল চ্যানেলে হুন্ডি রেমিটেন্স আসতো না, এখান থেকে অর্থ পাচার হতো। এইটাই হলো প্রক্রিয়া। এখন ওইটা যেহেতু একটা ছেদ পড়েছিল যখন মানে আগের সরকার যখন পতন ঘটলো, তখন একটা বড় অংশ ওইটা একটা হয়েছে যে রেমিটেন্স অফিসিয়াল চ্যানেলে আসার সুযোগটা বেড়েছিল, ফলে আমরা প্রায় 20% মতো গ্রোথ দেখেছি। এই সরকারের আমলেও কিন্তু প্রায় 11% গ্রোথ হয়েছে। আপনাকে অবশ্যই সাথে মনে রাখতে হবে যে এটা একটু অনেক বেশি দিন ধরে এত বড় ইতিবাচক প্রবণতা চলবে, এই জন্য চলবে না। কারণ হলো যে আমার মধ্যপ্রাচ্যের বাজারটা এফেক্টেড হয়েছে। আগে আমি প্রায় মানে এই অর্থ বছরেই সরকার আসার আগেই আমরা প্রায় বোধহয়
1,00,000-এর মতন লোক প্রতি মাসে পাঠাতাম, এইটা 56,000 নেমে আসছে। কারণ আমাদের তো গালফ কান্ট্রি যেখানে যুদ্ধ চলছে সেইটাই তো আমার মেজর বাজার। আর এর বাইরে যেটা আছে, তার বাইরে তো আপনার মালয়েশিয়া বেশ কিছুদিন বন্ধ ছিল, সেখানে প্রধানমন্ত্রী গেলেন এবং একটা ইতিবাচক পরিবর্তনের কথা উনি বলছিলেন যে এটা একটা আসতে যাচ্ছে। আমিও আশা করি যে এটা আসবে, কারণ মালয়েশিয়া আমাদের খুবই একটা নির্ভরযোগ্য বাজার ছিল এবং সেই জায়গাটা আছে। সুতরাং এইটা অনেক ওইভাবে দ্রুত বাড়ার ক্ষেত্রেও ওই এক্সটার্নাল যেই সিচুয়েশন এখন আছে, মিডল ইস্ট ওয়ার, এইটার একটা বড় প্রভাব আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। আমাদের জন্য যেটা দরকার সেটা হলো যে, এবং এটা সরকারের প্রতিশ্রুতি আছে, ওনার নির্বাচনের প্রতিশ্রুতির ভিতরে আছে, ওনারা কিছু পদক্ষেপ নিচ্ছেন, এটা ওনারা বলছেন। সেইখানে হলো যে আমরা আরও দক্ষ শ্রমিক পাঠাতে পারি কিনা। আমরা এখন যেই দক্ষতার ক্ষেত্রে এটা একদম সর্বনিম্ন পর্যায়ের শ্রমিকটা বাংলাদেশ থেকে যায়, তো আমরা আর একটু যদি দক্ষ শ্রমিক পাঠাতে পারি তাহলে প্রতি শ্রমিকের এগেনস্টে যে রেমিটেন্সটা আসবে সেইটা বাড়ানোর সুযোগ আছে। অর্থাৎ আমি আমার একটা শ্রমিক যদি এখন ধরেন মাসে $100 পাঠাতে পারে, সে যদি আরও বেশি বেতনের চাকরি যেতে পারে, এই ধরনের শ্রমিক যদি আমরা পাঠাই তাহলে এটার পরিমাণ বাড়বে। আমরা এখন যেটা করি যে আমরা ক্লিনিং সার্ভিসের শ্রমিক পাঠাচ্ছি। আমি যদি ওয়েল্ডিং বা আমি যদি হেভি মেশিন অপারেট করে যারা কনস্ট্রাকশনে, তা ওই ধরনের শ্রমিক পাঠাতে পারে, এইটার কিন্তু বেতন বেশি। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসতে যাচ্ছি, ব্যবসায়ীরা বলছেন যে এখনো বিনিয়োগের পরিবেশ পুরোপুরি সৃষ্টি হয়নি। সরকার কবে দৃশ্যমান আসলে পদক্ষেপ নিতে পারবেন এই ক্ষেত্রে? আপনি মনে হয় অবগত আছেন, কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে 25টা কোম্পানির বড় বড় ব্যবসায়ী বাংলাদেশে এসেছিলেন এখানে বিনিয়োগ করার জন্য, এবং তারা প্রতিশ্রুতি দিয়ে গেছে তারা বিনিয়োগ করবে। এই লক্ষ্যে সরকার কাজ করছে বিভিন্ন দেশের সঙ্গে যারা বাংলাদেশে এসে বিনিয়োগ করবে। ভাইয়ের সাথে আমি একমত, আজকে যদি আমি কোনো কিছু বিনিয়োগ করার প্রস্তুতি নেই, এটা তো আমি কালকের মধ্যে দেখাতে পারবো না, অ্যাটলিস্ট 2 থেকে 2.5 বছর আমার সময় লাগবে। এই লক্ষ্যে সরকার কমিটি গঠন করছে এবং অলরেডি সরকার কাজও করছে বিদেশি বিনিয়োগকারীরা যেন বাংলাদেশে এসে তাদের ফ্যাক্টরি, তাদের ইন্ডাস্ট্রিজ তারা যেন বাংলাদেশে চালু করে। তার কারণ হলো একটাই, এই মুহূর্তে হয়তো তেল গ্যাস হয়তো ঘাটতি আছে, এটা হয়তো কেটে উঠবে, কিন্তু বিশ্বের বাজারে বাংলাদেশের শ্রমিকের মূল্য সবচেয়ে কম। এই আপনি দেখেছেন কিছুদিন আগে আপনার ভিয়েতনাম কই ছিল, আজকে ভিয়েতনাম কোন জায়গায় গিয়েছে। এই 5ই আগস্ট যে ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে গেছে, এই একই ঘটনা কিন্তু শ্রীলঙ্কায় বাংলাদেশের আগে ঘটেছিল, কিন্তু তারা অল্প সময়ে ঘুরে দাঁড়িয়েছে। তো আমার বিশ্বাস এই সাময়িক যে আমরা অসুবিধা পার করছি, এটা অসুবিধা পার হয়ে গেলে বিনিয়োগকারীরা নিঃসন্দেহে যখন দেশের ভিতর যারা ইনভেস্টকারী তারা যখন ইনভেস্ট করা শুরু করবে, দেখবেন যে বাইরের বিদেশি বিনিয়োগকারী তারা আস্থা পাবে, তখনই এই দেশে বিনিয়োগকারীরা আরো বেশি করে আসবে। এবং এটা কিন্তু অলরেডি চালু ছিল বিগত সরকারের, মানে কিছু কারণে অনেক বিনিয়োগকারী কিন্তু বাংলাদেশ থেকে সরে গেছে। যেমন আপনি স্যামসাং কোম্পানিটা, এটা কিন্তু অলরেডি মানে চলে যাওয়ার পথে। স্যামসাং কোম্পানি বাংলাদেশে তারা কিন্তু ফ্যাক্টরি করেছিল, কিন্তু তারা টিকতে পারেনি। তা আমার বিশ্বাস যে বর্তমান সরকার যেগুলো কার্যক্রম হাতে নিয়েছে, আমার মনে হয় একটা ইনভেস্টকারীদের প্রথম হলো তাদের নিরাপত্তা, প্রথম নিরাপত্তা, তার পাশাপাশি তার সরবরাহকারী যেগুলো জিনিসপত্র সেগুলো বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ আছে কিনা, তারপরে সে তো বিনিয়োগ করে। একজন বিনিয়োগকারী চায় তার মূলধন যেন ঠিক থাকে, মূলধন যে কোম্পানি ঠিক থাকবে তারাই কিন্তু এসে বাংলাদেশে ইনভেস্ট করবে, কিন্তু মূলধন কেউ চায় না মূলধন তার ঘাটতি হোক। তা আমরা আশা রাখি, বিশ্বাস করি বর্তমান সরকার ইনশাআল্লাহ যেভাবে দেশ চালিয়ে যাচ্ছে এবং যেভাবে তদারকি করছে, এভাবে করলে অল্প সময়ে আমরা এটা ঘুরে দাঁড়াবো। জি, আপনার সাথে আমরাও আশা রাখতে চাই, আমরাও এই ব্যাপারে আশাবাদী। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন। তাই দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতিকে আসলে তুলে ধরতে সরকার এই 6 মাসে ঠিক কতটা সক্ষম হয়েছে, কোথায় কোথায় ল্যাকিংস রয়েছে, কীভাবে আসলে এই ল্যাকিংসগুলো ওভারকাম করা যায়, সেই বিষয়গুলোর দিকেও আমরা আলোকপাত করার চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে।
পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই এটেন বাংলার সাথেই থাকবেন।